দেখো তো তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ কি না? আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ, ঠিক আছে। দেখো, আমি তোমাদের সিলেবাসটা ক্লাস 11-এ তোমাদের যে সি ল্যাঙ্গুয়েজের সিলেবাসটা স্ক্রিনে এনেছি। এটা আমি সিলেবাসটা ওই ছায়া প্রকাশনীর বই থেকেই ছবি তুলে এখানে রেখেছি। প্রথম অংশটা দেখো। এবার তোমাদের যে সিলেবাস আছে দেখবে প্রত্যেক সেমিস্টারেই প্রতিটা টপিকসের পাশে সময় লেখা আছে। স্কুলের জন্য এটা মেনলি, হ্যাঁ, স্কুলের জন্য মানে এই অংশগুলো পড়তে কত সময়, ম্যাক্সিমাম কত সময় যেতে পারে, এরকম ভাবে একটা সময় দেওয়া আছে। যাই হোক, আমরা প্রথম পার্টটায় আসি। ইউনিট 3, তোমাদের টোটাল 3টে ইউনিট আছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। হ্যাঁ, ইউনিট 1-2টা আমরা পরে শুরু করব। আমরা ইউনিট 3-তে সি প্রোগ্রামিং তার একটা ক্লাস আমরা করেছি। আগের ক্লাসটা ইন্ট্রোডাকশন ক্লাস ছিল, আজকে দ্বিতীয় ক্লাসে আমরা ইউনিট 3-র প্রথম পার্টটা বলবো, বেসিক স্ট্রাকচার। তার মধ্যে আছে ক্যারেক্টার সেট। বেসিক স্ট্রাকচার, তার মধ্যে আছে ক্যারেক্টার সেট। তো ক্যারেক্টারটা কি? দেখো, কম্পিউটার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে, আমাদের যে প্রকৃতির ভাষা বাংলা, ইংরেজি, হিন্দি, যেই ভাষায় বলো, প্রত্যেক ভাষায় তার বর্ণমালা আছে। ঠিক কম্পিউটারেরও তার নিজস্ব বর্ণমালাকেই আমরা ক্যারেক্টার সেট বলে থাকি। এখানে কি ক্যারেক্টারগুলো কি কি? ক্যারেক্টার হচ্ছে এ থেকে জেড, সেটা ক্যাপিটাল হতে পারে, স্মল হতে পারে। আর হচ্ছে ডিজিট বা সংখ্যা 0 থেকে 9, যেটা আমরা ডেসিমাল সংখ্যা বলি, ডেসিমাল নাম্বার বলি। 0 থেকে 9, 0 থেকে 9। আর হচ্ছে তোমার এখানে স্পেশাল ক্যারেক্টার আছে। স্পেশাল ক্যারেক্টার মানে বিভিন্ন চিহ্নগুলো, প্লাস, মাইনাস, হ্যাঁ, স্পেস বার, কমা, ফুল স্টপ, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এই সমস্ত, এগুলো সব হচ্ছে ক্যারেক্টার। অর্থাৎ ক্যারেক্টার 3টে ধরন: অ্যালফাবেট, নাম্বার আর স্পেশাল ক্যারেক্টার। এই 3টে মিলিয়ে হয় ক্যারেক্টার সেট। তাহলে আমি প্রথমটা ক্যারেক্টার সেটটা বললাম। আচ্ছা, তোমরা যখন বইটা কিনে নেবে, দেখবে চ্যাপ্টার 6-এ, আমার কাছে যে বইটা আছে তার পেজ নাম্বার 143। হ্যাঁ, তোমরা বইটা যখন কিনবে ওখানে চলে যাবে, হয়তো পেজ নাম্বারটা নাও মিলতে পারে, বাড়তে পারে পেজ নাম্বার। চ্যাপ্টার 6 হচ্ছে পুরোটাই হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। চ্যাপ্টার 6 ছায়া প্রকাশনীর যে বইটা, তার চ্যাপ্টার 6 হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তাহলে ক্যারেক্টার সেট বললাম। ক্যারেক্টার সেটের পরে আসছে এই প্রত্যেকটা টপিকস, এই মানে যা যা তোমরা দেখছো এখানে সিলেবাস, এই প্রত্যেকটা সব টপিক সম্পর্কে তোমার আইডিয়াটা করতে হবে। কারণ তোমরা জানো ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার হচ্ছে আমাদের এমসিকিউ। সুতরাং তোমাকে কিছু মুখস্থ করতে হচ্ছে না, কিন্তু আইডিয়া না থাকলে তুমি কিন্তু প্রশ্নগুলো উত্তর করতে পারবে না। ক্যারেক্টার সেটের পরে আসছে কিওয়ার্ডস। আচ্ছা, কিওয়ার্ডস এর আগে আমি একটা বলে দিই। কিওয়ার্ডস এর আগে টোকেন শব্দটা এখানে নেই, টোকেন শব্দটা নিয়ে একটু বলি। টোকেন তোমরা 144 পেজে পাবে। আমি বইয়ের পেজ নাম্বার ধরে ধরে বলছি, বইটা পেয়ে গেলে তোমরা আমার ক্লাসটাকে আবার ভালো করে দেখে নেবে, তাহলে হয়ে যাবে। 144 পেজে আছে টোকেন। সি প্রোগ্রামিং এর টোকেনটা কি? টোকেনটা হচ্ছে স্মল ইউনিটকে টোকেন বলে। স্মল ইউনিট মানে কোনগুলো জানো? এর পরে থেকে যেগুলো আছে, এই যে দেখতে পাচ্ছ, কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, কনস্ট্যান্ট, হ্যাঁ, তারপরে তোমার এখানটায় আর কিছু নেই, এই নিচে আছে অপারেটর। হ্যাঁ, এই সমস্ত কিছু পরে হচ্ছে মানে সমস্ত কিছুকে একসাথে নিয়ে আমরা বলি হচ্ছে টোকেন। মানে টোকেনের বিভিন্ন কি বলা যায় ধরন, টোকেনের বিভিন্ন ধরন হচ্ছে এরা: কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, কনস্ট্যান্ট, অপারেটর। এরা হচ্ছে টোকেনের ধরন। হ্যাঁ, টোকেন জাস্ট টোকেন মানে একটা স্মল ইউনিট অফ সি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, সি ল্যাঙ্গুয়েজের ছোট ছোট ইউনিটগুলোকে টোকেন বলি। তার প্রথমেই আসছে
কিওয়ার্ডস। আচ্ছা 1 মিনিট একটু ধরো, 1টা মিনিট। হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এবারে তাহলে আমরা এবারে আসছি কিওয়ার্ড। কিওয়ার্ড শব্দটা আগের দিন আমি বলছিলাম, তোমরা খেয়াল করেছো কিনা জানি না। সির প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে যেমন নিজস্ব শব্দ আছে, সির শব্দগুলোকে, সি ল্যাঙ্গুয়েজের শব্দগুলোকে কিওয়ার্ড বলা হয়। আমি আগের দিন বলছিলাম যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে অসংখ্য শব্দ, আমাদের বাংলা, ইংরেজি, হিন্দি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে অসংখ্য শব্দ আছে, তাই না? অসংখ্য শব্দ আছে, মানে কাউন্টেবল নয়, মানে তোমাকে বলা যাবে না বাংলা ভাষায় এত শব্দ। কিন্তু আমাদের কম্পিউটার ল্যাঙ্গুয়েজে শব্দের সংখ্যা হচ্ছে সীমিত। যেমন সি ল্যাঙ্গুয়েজে 32টা শব্দ আছে, তাদেরকে আমরা কিওয়ার্ড বলি। যেমন এই যে ইন্ট একটা শব্দ, ফ্লোট একটা শব্দ, বুঝতে পারছো? এগুলো সবই কিন্তু, এগুলো সির নিজস্ব শব্দ, কিওয়ার্ড। আরো আরো শব্দ আস্তে আস্তে শিখবে। তাহলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে যেমন অ্যালফাবেট আছে, আমাদের এখানে ক্যারেক্টার আছে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে যেমন শব্দ আছে, আমাদের এখানে কিওয়ার্ড আছে। আচ্ছা ক্যারেক্টার সেট আর কিওয়ার্ড বললাম, এরপরে আসছি আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার কি? আইডেন্টিফায়ার হচ্ছে, একদম যদি সহজে বলি, আইডেন্টিফায়ার হচ্ছে একটা ভেরিয়েবলের নাম। আমরা বলছি, তোমরা ক্লাস 6 থেকে অ্যালজেব্রা করছো, তুমি বললে a ইকুয়ালস টু 10, তাহলে এ হচ্ছে একটা ভেরিয়েবল বা চলরাশি, তোমরা জানো। আমরা প্রথম ক্লাসে একটুখানি বলছিলাম, আজকে আবার বলবো। তাহলে আইডেন্টিফাই, এই যে এটা একটা আইডেন্টিফায়ার। আবার আমি যদি কোনো ফাংশন বলি, সেই ফাংশনের নামও কিন্তু একটা আইডেন্টিফায়ার। তোমরা অলরেডি আগের ক্লাসে দুটো ফাংশন, মেন বলে একটা ফাংশন দেখেছো, প্রিন্টএফ বলে একটা ফাংশন দেখেছো। এই ফাংশনগুলো দেখেছো, এই ফাংশনগুলোকে বলা হয় সি ল্যাঙ্গুয়েজের নিজস্ব ফাংশন। সির নিজস্ব ফাংশন যাকে বলা হয় লাইব্রেরি ফাংশন। হ্যাঁ, এছাড়াও আমরা নিজেরা ফাংশন তৈরি করতে পারবো, ইউজার ডিফাইন্ড ফাংশন আমরা ফাংশন বানাতে পারবো, তৈরি করতে পারবো। তখন সেই ফাংশনের নামটাও হবে আইডেন্টিফায়ার। মানে একটা ভেরিয়েবলের নাম যেমন একটা আইডেন্টিফায়ার, একটা ফাংশনের নাম একটা আইডেন্টিফায়ার। সিলেবাসটার দিকে দেখো, তোমাদের স্ক্রিনে ডিসপ্লে করছে এই ইউনিটটা, ওই লাস্ট ইউনিটের আগে দেখো লেখা আছে ইউজার ডিফাইন্ড ফাংশন, আমরা নিজেরা ফাংশন তৈরি করব। ওইখানে ওই ফাংশনের নাম যেটা দেব, ওই নেমিং কনসেপ্টটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ। মানে আমরা আমরা এই যে কম্পিউটারে বসে একটা ফোল্ডারের নাম দিলাম, একটা ফাইলের নাম দিলাম, একটা সি প্রোগ্রাম করছি সেই ফাইলটার নাম দিলাম, বিভিন্ন রকম নাম আমরা দিই। এখানে কিন্তু আমি তোমাদের আগের দিন বলছিলাম নামগুলো দিতে হবে মিনিংফুল। মিনিংফুল মানে কি বলো তো? তুমি যে কাজটা করছো সেই কাজের সাথে মিলিয়ে নাম দাও, দেখবে তোমার সুবিধা হবে। হ্যাঁ, এটা এটা গুড প্র্যাকটিস, এটা একটা গুড প্র্যাকটিস। ওকে, আমি তাহলে আইডেন্টিফায়ার, মোটামুটি কি আইডেন্টিফায়ার মানে নাম, ভেরিয়েবলের নাম হতে পারে, ফাংশনের নাম হতে পারে, অ্যারে বলে একটা টপিকস আছে। দেখো এই ইউজার ডিফাইন্ড ফাংশনের আগে দেখো অ্যারেজ অ্যান্ড স্ট্রাকচার, এই অ্যারের নাম, অ্যারের অ্যারে একটা মানে আমরা পরে বলবো, অ্যারের নামটাও একটা আইডেন্টিফায়ার, স্ট্রাকচারের নাম একটা আইডেন্টিফায়ার। বুঝতে পারছো? আচ্ছা এই দেখো, এই দরজাটা বন্ধ করে দাও, হ্যাঁ, দরজাটা বন্ধ করে দাও।
তাহলে আমরা আইডেন্টিফায়ার গেলাম, এবার আসছি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে তোমরা জানো ধ্রুবক, কনস্ট্যান্ট হচ্ছে ধ্রুবক। তো সিতে আমরা কোনো ধ্রুবককে ডিক্লেয়ার করতে পারি, কোনো ধ্রুবককে ঘোষণা করতে পারি, আমি দেখাবো, প্র্যাকটিক্যালে দেখাবো। তখন 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 ধ্রুবক মানে কি, তার মানে তার যে মানটা, সেই চলরাশির বা ভেরিয়েবলের যে মানটা, সেটা সেই প্রোগ্রামের জন্য স্থিরভাবে থাকবে, একই থাকবে, যেটা চেঞ্জেবল নয়। ভেরিয়েবল আর কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্টের নামও কিন্তু একটা আইডেন্টিফায়ার, কনস্ট্যান্টের নামও কিন্তু একটা আইডেন্টিফায়ার। কোনো কিছু নাম হওয়া মানেই আইডেন্টিফায়ার। তাহলে কনস্ট্যান্ট ফিক্সড, হ্যাঁ, স্ট্যাটিক আর কি, ডায়নামিক নয়, কিন্তু ভেরিয়েবল হচ্ছে ডায়নামিক, চেঞ্জেবল, ভেরিয়েবলটা চেঞ্জেবল। কনস্ট্যান্টের পরে আসছে কি করে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে আমরা দেখব, আজকেই দেখব। এবার আসছে ভেরিয়েবল। ভেরিয়েবল ভেরিয়েবলটা কি? ভেরিয়েবল মানে যার মধ্যে, ভেরিয়েবল একটা নাম, তোমরা বীজগণিত করে আসছো এতদিন ধরে। ভেরিয়েবল মানে নাম, যার ভেতরে কোনো কি থাকে, যার মধ্যে কোনো ডেটা থাকে। সেই ডেটা হতে পারে কোনো পূর্ণ সংখ্যা, সেই ডেটা হতে পারে কোনো দশমিক সংখ্যা, সেই ডেটা হতে পারে কোনো ক্যারেক্টার, সেই ডেটা হতে পারে কোনো ক্যারেক্টারের সেট। বিভিন্ন ধরনের ভেরিয়েবল হয়। আমরা বিভিন্ন ধরনের ডেটা রাখার জন্য বিভিন্ন ধরনের ভেরিয়েবল হয়, যে ভেরিয়েবলগুলোর আমরা ডেটা টাইপ দিয়ে, তার যে ডেটার ধরন দিয়ে আমরা সেই ভেরিয়েবলগুলোকে নির্ধারণ করি যেটা এই টাইপের ভেরিয়েবল। এখানে একটা বলেছিলাম, আগের দিনও বলছিলাম, ভেরিয়েবলের নাম দেওয়ার কিছু শর্ত আছে, কিছু নিয়ম আছে। যেমন আমি বললাম A1 = 10, এটা বলতে পারি, কিন্তু 1A = 10 বলতে পারবো না, আগে নাম্বার থাকলে হবে না। আমি বলতে পারি A⁻1, এটা ইনভ্যালিড হবে না, A_1 এটা নেবে। মানে এগুলো হচ্ছে ভ্যালিড ভেরিয়েবলের নাম। তুমি যদি বলো _A, এটা একটা ভ্যালিড ভেরিয়েবলের নাম। হ্যাঁ, বিভিন্ন ধরনের আছে আর কি ভেরিয়েবলের নাম, যা মোটামুটিভাবে মনে রেখো। প্রথমে সংখ্যা চলবে না, ভেরিয়েবলের নামে প্রথমে সংখ্যা দিলে হবে না। আর আর হচ্ছে ভেরিয়েবলের নামে কোনো স্পেস অ্যালাউ নয়, স্পেস বার গ্যাপ অ্যালাউ নয়, আন্ডারস্কোর অ্যালাউ, আবার হাইফেন অ্যালাউ নয়, কিন্তু অ্যালাউ করবে না, কমা অ্যালাউ করবে না, ডট অ্যালাউ করবে না। তোমরা দেখতে পাবে বইতে তোমাদের 145 পেজে আইডেন্টিফায়ারের কিছু শর্ত বলা আছে, সেখানটায় এক্সাম্পল দেওয়া আছে। তাহলে ভেরিয়েবলের পরে আমরা চলে আসছি টাইপ ডিক্লারেশন। টাইপ ডিক্লারেশন মানে ওই যে বলছিলাম, ইন্টিজার হলে ইন্ট হবে, ফ্লোটিং পয়েন্ট হলে ফ্লোট হবে, ক্যারেক্টার হলে ক্যার হবে, এইগুলো আর কি। আচ্ছা, এরপরে আমাদের স্যাম্পল প্রোগ্রামস। আমরা আগের দিন কিছু প্রোগ্রাম দেখেছি, আবার আজকে আমরা প্রোগ্রাম দেখব। আর প্রি প্রসেসর কোনটা? প্রি প্রসেসর টপিকটা হচ্ছে, প্রি প্রসেসর হচ্ছে তোমার ওই যে হ্যাজ ইনক্লুড stdio.h, এগুলোকে বলা হয় প্রি প্রসেসর ডিরেক্টিভ। হ্যাঁ, মানে আমাদের প্রোগ্রামে প্রসেসিং শুরু হওয়ার আগে আমাদের এইগুলো আমরা মানে ব্যবহার করে থাকি। হ্যাঁ, প্রসেসিংয়ের আগে হ্যাজ ইনক্লুড stdio.h, হ্যাজ ইনক্লুড conio.h, হ্যাজ ইনক্লুড math.h, এগুলো তোমরা দেখবে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের বিভিন্ন কাজের জন্য এগুলোকে ব্যবহার করব। হ্যাঁ, তাহলে আমরা এই বেসিক স্ট্রাকচার, আমাদের ইউনিট 3-র বেসিক স্ট্রাকচারের ওপর আমরা তোমরা বইটা পেলে এই অংশটুকু পড়ে ফেলবে, সিলেবাস ধরে ধরে পড়বে, একদম সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা টপিক্সের আইডিয়াটা করবে। আইডিয়াটা করলেই তুমি দেখবে, তোমাকে তো মুখস্থ করছে না, তোমাকে বলবে না আইডেন্টিফায়ার কাকে বলে, কনস্ট্যান্ট কিভাবে করা হয়, কিন্তু সেগুলো এমসিকিউতে আসবে, সুতরাং ধারণাগুলো তৈরি করে নেবে।
পেজ নাম্বার 153 পর্যন্ত, পেজ নাম্বার 153 মানে 143-তে চ্যাপ্টারটা শুরু হয়েছে, 143 থেকে 153 পর্যন্ত তোমার এই টপিক্সটা আছে, বেসিক স্ট্রাকচার। তারপরের টপিক্সে আছে অপারেটর। আমরা অপারেটরে পরে যাব। অপারেটরে যাওয়ার আগে আমরা কিছু প্র্যাকটিক্যালের জিনিসপত্র দেখি। আচ্ছা দেখো, আমরা কোড ব্লকস সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে কোড ব্লক সফটওয়্যার। কোড ব্লক সফটওয়্যারটা যা যে সফটওয়্যারে আমরা সিটা করব, আমি আগের দিন কোড ব্লক সফটওয়্যারটা কি করে ইনস্টল করবে তার একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম, কয়েকটা দিন আগে দিয়েছিলাম। ওটা দেখে দেখে তোমরা, ওই ভিডিওটা দেখে দেখে কম্পিউটার বা যার ল্যাপটপ আছে ল্যাপটপে ইনস্টল করে নেবে। আমরা চলে যাচ্ছি আজকে কি করে করব। দেখো কোড ব্লকসে প্রথমে এটা যে স্ক্রিনটা এলো, ইন্ট্রোডাকশন প্লিজ স্টার্ট, স্টার্টিং স্ক্রিনটা বন্ধ করে দিলাম, দিয়ে ফাইলে চলে যাব, নিউ, সেখান থেকে এমটি ফাইল, ফাইল নিউ এমটি ফাইল। এখানে গিয়ে সিতে যা হবে, আজকে যারা প্রথম ক্লাস করছো তারা একটু মন দিয়ে দেখো। আমরা লিখব হ্যাজ ইনক্লুড, সিতে সব ছোট হাতের হবে। সি হচ্ছে কেস সেন্সিটিভ, পাইথনের মতো, মানে পাইথন সির মতো। আগে তো পাইথন আসেনি, আগে সি এসছে। আমি একটা লাইন লিখলাম, সব ছোট হাতে লিখবে, বড় হাতেরও ব্যবহার করা হয়, সেটা তোমরা দেখতে পাবে। আচ্ছা, এটা এসে একটা লাইন লিখে সেভ করবে, ফাইলে গিয়ে সেভ ফাইল অ্যাজ, সেভ ফাইল অ্যাজ। আমি ডেস্কটপে একটা ফোল্ডার বানিয়ে নিয়েছিলাম সি প্রোগ্রাম, তার ভেতরে আগের দিন আমি 3টে প্রোগ্রাম করেছিলাম। আচ্ছা, তোমাদের আমি বলেছিলাম খাতায় প্রোগ্রামগুলো লিখে নিতে, একটু রেসপন্স দাও তো, কে কে প্রোগ্রামগুলো লিখেছো খাতায়। ঠিক আছে, কথা শুনি। ভেরি ভেরি গুড। ওকে ওকে ওকে, লিখে নেবে যারা লেখনি, মিথ্যা কথা না বলে লিখে নেবে যারা লেখনি। আচ্ছা, আজকে আগের দিন 3টে প্রোগ্রাম করিয়েছিলাম, আজকে প্রোগ্রাম 4। যারা আজকে ফার্স্ট ক্লাস করছো, আমাদের এটা দেখে নেবে, ভিডিওটা দেখে দেখে, ক্লাসটা দেখে দেখে লিখে নেবে। আচ্ছা, P4 আমি আজকের নাম দিচ্ছি প্রোগ্রাম 4। মন দিয়ে যারা নতুন ক্লাস করছো, আজকে শুধু নাম দিলে হবে না, এই নামটা দেখো কি সুন্দর করে দিয়েছি, তুমি বুঝতে পারো। P1 মানে প্রোগ্রাম 1, P2 মানে প্রোগ্রাম 2, 3টে হয়েছে। আজকে P4 আর ডট সি দিতে হবে। তুমি যখন সেভ করবে সি প্রোগ্রামকে ডট সি দিয়ে সেভ করতে হবে। দেখো যেই ডট সি করলাম, অটোমেটিক এটা গ্রিন কালার হয়ে গেছে, তুমি দেখতে পাবে। দেখো গ্রিন কালার হয়ে গেছে, তোমাকে ভাবতে হবে না, তোমাকে ভাবার দরকার নেই, ও নিজে থেকেই গ্রিন কালার করে দেবে। হ্যাঁ, আচ্ছা, বেশ। এবার আমরা কি লিখব, আমরা লিখব ইন্ট মেন, ইন্ট মেন। দেখো, এই মেন হচ্ছে একটা ফাংশন। কেন ফাংশন? ফাংশনের সিম্বলটা তোমরা জানো, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আগের দিন আমি এই সম্পর্কে বলেছি। হ্যাঁ, আগের দিনই যে বলছিলাম, আগের দিনের ক্লাসটা আছে এখানে। এই এফএক্স, এফএক্স, এফ হচ্ছে ফাংশনের নাম, এফ হচ্ছে ফাংশনের নাম, এক্স হচ্ছে ফাংশনের ভেতরে যেগুলো আর্গুমেন্ট বা প্যারামিটার থাকে তাকে বলে। যাই হোক, তাহলে এখানে মেন, সির প্রধান ফাংশন হচ্ছে মেন ফাংশন, প্রধান ফাংশন। আর মেন ফাংশনের এই শুরু আর এই শেষ, কোনটা শুরু? লাইন নাম্বার 3-তে শুরু হয়েছে, লাইন নাম্বার 3-তে শুরু হয়েছে, লাইন নাম্বার 6-এ শেষ হয়েছে, মানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই যে লাইন নাম্বার 6-এর যেটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়েছে, এটার অর্থ হলো
এটার অর্থ হলো সি প্রোগ্রামটা ওখানে গিয়ে শেষ হচ্ছে। বেশ, আগের দিন আমরা শিখেছি এই ফাংশনটা, আর একটুখানি বলে দিই ওদেরকে। প্রিন্টএফ, এই প্রিন্টএফ এটা একটা ফাংশন, লক্ষ্য রাখো। প্রিন্টএফ ফাংশন কেন? ওই যে প্রিন্টএফের পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, অনেকে মনে হবে স্যার ই প্রিন্টএফ, এই প্রিন্টএফ শব্দটা কিন্তু ইংলিশ ডিকশনারিতে পাবে না, এটা সির শব্দ, সির নিজস্ব শব্দ, মনে রেখো। কিওয়ার্ড, সির কিওয়ার্ড। তাহলে প্রিন্টএফের মধ্যে যে ব্র্যাকেটটা দিয়েছে সেখানে আমরা ডাবল কোটের মধ্যে যা লিখব সেটা আমাদের আউটপুটে দেখাবে। ধরো আমি লিখছি, কি লিখছি, যে আমি লিখছি ধরো মাই নেম ইজ শান্তনু সরকার। শান্তনু সরকার, এটা লিখলাম। এখানে দেখো বড় হাতে লিখেছি, এম বড় হাতের লিখেছি, শান্তনুর এস বড় হাতের লিখেছি, সরকারের এস বড় হাতের লিখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এরপরে এখানটা আমরা একটা সেমিকোলন দেবো। সির প্রতিটা স্টেটমেন্টের পরে, মানে লাইন নাম্বার 4 বলছি, প্রত্যেক স্টেটমেন্টের পরে শেষে গিয়ে সেমিকোলন হয়, এটা মনে রেখো। আর এইখানটা আমরা লিখব রিটার্ন 0। এইটুকু কাজ আমরা আগের দিন করেছিলাম। এই প্রোগ্রামটা যদি আমরা রান করি, কি করে রান করব? প্রোগ্রামটা লিখেছি রান করব কি করে? বিল্ডে গিয়ে আমরা করব বিল্ড অ্যান্ড রান, বিল্ড অ্যান্ড রান বা শর্টকাট F9। আমি যেই বিল্ড অ্যান্ড রান করব, কি দেখাবে দেখো, আউটপুটে কি দেখাবে দেখো, দেখাচ্ছে মাই নেম ইজ শান্তনু সরকার। এটা আউটপুট স্ক্রিনে, এটা আউটপুট স্ক্রিনে দেখিয়ে দিচ্ছে। নিচের লেখাটা কি দেখিয়েছে এটা ভাবার দরকার নেই, এটাকেও আমরা আগের দিন সরিয়ে দিয়েছিলাম। কেউ বলতে পারবে এইটাকে আমরা কি করে সরিয়েছিলাম? কারোর মনে আছে? হ্যাঁ বলো, বলো। হ্যাঁ, এই যে আমরা এখানে লিখেছিলাম হ্যাজ ইনক্লুড কি কোনিও ডট এইচ, মনে পড়ছে? আর এখানটায় রিটার্ন 0টাকে আমরা তুলে দিয়েছিলাম, দিয়ে আমরা কোন ফাংশন দিয়েছিলাম? গেট সিএইচ কে দিয়েছিলাম। দিয়ে আমরা যদি রান করি, আগের রানটা বন্ধ করতে হবে, হ্যাঁ, না হলে আসবে না। বিল্ডে গিয়ে বিল্ড অ্যান্ড রান, দেখো তখন স্ক্রিনে দেখাবে, শুধু দেখাবে আউটপুটটা। এইটাই আমার চাই। তাহলে এই প্রোগ্রামের উদ্দেশ্য কি ছিল? যে এই লাইনটা প্রিন্ট করতে হবে, আউটপুট স্ক্রিনে প্রিন্ট করতে হবে। সেটা করার জন্য আমাদের প্রিন্টএফ ফাংশনকে নিয়ে আমাদের কাজটা করতে হয়েছে। প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমরা যেটা লিখেছি সেটা আউটপুট স্ক্রিনে আসছে। যারা আজকে প্রথম কাজ করছো নিশ্চয়ই বুঝতে পারছো, লাইন নাম্বার 2 আর লাইন নাম্বার 6 এইটা না, এইটা দিলে ওই কি হয়, ওই আউটপুট স্ক্রিনের ওই লেখাগুলো চলে যায়, মানে ওই লেখাগুলোতে বলে কত সময় লাগছে একটা প্রোগ্রাম এক্সিকিউট করতে, এই সব। তো ওগুলো আমার দরকার নেই, আমি তাড়িয়ে দেবো। না হলে তুমি যদি দেখতে চাও তাহলে রিটার্ন 0টাকে দিয়ে দেবে, এটাকে লাগবে না, এটাকেও বাদ দিয়ে দেবে। আচ্ছা, এইখানে কি করলাম বলো তো, দেখি কারোর মনে আছে কিনা এটাকে কি বলে? এটাকে সিঙ্গেল লাইন কমেন্ট। মানে যারা আজকে নতুন কাজ করছো তাহলে মনে রাখো, এটা হচ্ছে আমাদের একটা কি বলা যায়, ডকুমেন্টেশন। বা এটাকে আমি মুছে দিচ্ছি না, এটা এক্সিকিউট করবে না, সি প্রোগ্রাম এখন এটার ওপরে কোনো কাজ করবে না, এইটার ওপরে কোনো কাজ করবে না। আমি মুছে দিলে মুছে দিতে পারি, মুছে দিলে তো আবার আমাকে লিখতে হবে। সেই জন্য না মুছে দিয়ে আমি কি করছি, দুটো স্ল্যাশ দিয়ে দিলাম, আগে দুটো স্ল্যাশ। তুমি বলো স্যার যদি এরকম করি, এইটাকে দুটো স্ল্যাশ দিয়ে দিই আর এইটাকে দুটো স্ল্যাশ দিয়ে দিই, দিয়ে এটাকে তুলে দিচ্ছি। আহা, দেখো, তাহলে এই লাইনটা কাজ করবে না, এই দুটো লাইন কাজ করবে না। তুমি দেখো আমি যদি রান করি, মানে রিটার্ন 0টাকে রাখলাম, আবার এই দুটোকে মুছলাম না, এই লাইনটা, লাইন নাম্বার 2 আর 6কে না মুছে, লাইন নাম্বার 6 আর 2কে না মুছে আমরা লাইন নাম্বার 7কে রাখলাম, তখন আমার কি আসবে? আউটপুট স্ক্রিনটাকে বন্ধ করি। আগের আউটপুট স্ক্রিনটাকে বন্ধ করতে হবে, নাহলে এখানে দেখাবে না। দেখো
এবার মাই নেম ইজ শান্তনু সরকার আসবে আর নিচে এই সমস্ত লেখা আসবে, এই যে প্রসেস রিটার্ন 0, এক্সিকিউশন টাইম 0.238 সেকেন্ড। দেখছো স্পিড, দেখছো সেকেন্ডের এত অঙ্ক 0.238, নিকি টু কন্টিনিউ এইসব আসবে। এই লেখাগুলোকে আমি তাড়িয়ে দিতে গেলে কি লাগবে আমাদের, এই প্রি প্রসেসর ডিরেক্টিভটা লাগবে, যেটাকে হেডার ফাইল বলি, কোনিও ডট এইচ। এই ডট এইচ মানে হেডার ফাইল। আর এই হেডার ফাইলটা যদি না তুমি দাও তাহলে গেট চেঞ্জ ফাংশনটা কাজ করবে না। ঠিক তেমন এই প্রিন্টএফ ফাংশনটা কি করে কাজ করছে জানো, এই stdio.h হেডার ফাইলটা আছে বলে। যাই হোক, আমরা প্রোগ্রাম নাম্বার 4-এ জাস্ট এটা লিখে দেখলাম যে আমাদের কি কাজ হচ্ছে, প্রিন্টএফের কাজটা কি হচ্ছে সেটা দেখলাম। ওকে, আচ্ছা এবারে আগের দিন আমরা ডেটা টাইপ, 3টে ডেটা টাইপের ওপরে কিছু কাজ করেছিলাম, ইন্ট, ফ্লোট আর ক্যার। আচ্ছা ইন্টের জন্য আমাদের ফরম্যাটে, মানে সেই যে ফরম্যাট, যখন আমরা আউটপুট স্ক্রিনে ইনটাকে, ইন্টিজার নাম্বারকে দেখাচ্ছিলাম, তখন আমাদের পার্সেন্টেজ দিয়ে কি দিতে হচ্ছিল, ডি, পার্সেন্টেজ ডি। ইন্টিজারের জন্য ডি, ফ্লোটিং পয়েন্টের জন্য কি দিতে হচ্ছিল, এফ, এফ। আর ক্যারেক্টারের জন্য কি দিতে হচ্ছিল, ক্যারেক্টারের জন্য সি, সি, তাই তো, ক্যারেক্টারের জন্য আমাদের সি দিতে হচ্ছিল। বেশ, একটুখানি আগের দিনের একটা প্রোগ্রাম একটু দেখিয়ে দিই, আমি ওপেন করে নিচ্ছি। সি প্রোগ্রাম কি করে ওপেন করছি দেখো, ফাইলে যাব, ওপেন, এখানে গিয়ে ডেস্কটপে আমার সি প্রোগ্রাম ফোল্ডারটা আছে, এর ভেতরে আমি ধরো প্রোগ্রাম 3টাকে ওপেন করে নিচ্ছি। আচ্ছা 3টা বললে অতটা বুঝতে পারবে না ওরা, প্রোগ্রাম 2টাকে ওপেন করি। হ্যাঁ এই দেখো, যারা আগের দিন ক্লাস করোনি একটু লক্ষ্য রাখো, প্রত্যেক প্রোগ্রামের শুরুতে আমি প্রোগ্রামের ফাইল নেমটা দিয়ে দিয়েছি, তারপরে আমি লিখেছি ইন্ট্রো, প্রোগ্রামটা কিসের প্রোগ্রাম তার উপরে লিখেছি। লক্ষ্য রাখো, আগের দিন যারা ক্লাস করোনি একটু লক্ষ্য রাখো, কারণ এটা না বোঝালে আমি আজকের ক্লাসে আবার এগোতে পারবো না। দেখো মেন ফাংশনের ভেতরে আমাদের এই স্ট্রাকচারগুলো প্রত্যেকটা প্রোগ্রামে লিখতে হবে, তারপর এই হচ্ছে আমাদের মেন বডি। মেনের ভেতরে লাইন নাম্বার 6 আর 14-এর ভেতরে যা লিখছি এটাই হচ্ছে আমাদের আসল প্রোগ্রাম। বেশ, আমি কি লিখেছি, এজ ইকলস টু 16, আর এজ একটা ভেরিয়েবলের নাম। তুমি এখানে কিন্তু এটা ক্যাপিটাল দিতে পারো, নো প্রবলেম। ভেরিয়েবলের নামে কোনো একটা ক্যারেক্টারকে, অ্যালফাবেটকে তুমি কি করতে পারো, ক্যাপিটাল। আমি বলছিলাম ক্যারেক্টার সেটের মধ্যে আমরা বলছিলাম না, বড় হাতের অক্ষরও নেওয়া যায়, ছোট হাতের অক্ষরও নেওয়া যায়। যাই হোক, আমরা ছোট হাতের অক্ষর নিয়ে কাজ করব, অত বড় হাতে করতে যাব না। তাহলে এজের ভেতরে আছে 16, এজ ভেরিয়েবলটা টাইপটা কি, ইন্ট, ইন্ট হচ্ছে সির শব্দ। মার্কসের ভেতরে আছে 98.5, মার্কস ভেরিয়েবলটা টাইপ কি, ফ্লোট, এটা বলে দিতে হবে, এটা না বললে এরর দেবে। এই ফ্লোটটা যদি তুমি মুছে দাও প্রোগ্রামে এরর দিতে থাকবে। গ্রেডের ভ্যালু কত, এ, গ্রেড তাহলে কি টাইপ, ক্যার টাইপ, ক্যার মানে ক্যারেক্টার। তুমি এখন বলো স্যার আমি যদি ক্যারেক্টার বলে লিখি হবে না, হবে না, সির শব্দ বা কিওয়ার্ড হচ্ছে ক্যার, তোমাকে ক্যারই বলতে হবে। প্রতিটা ল্যাঙ্গুয়েজে আমরা আগের দিন বলেছি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে যেমন অ্যালফাবেট আছে, ওয়ার্ড আছে আর গ্রামার আছে, ঠিক কম্পিউটার ল্যাঙ্গুয়েজেও তাই। অ্যালফাবেটকে বলে ক্যারেক্টার, ওয়ার্ডকে বলে কিওয়ার্ড, লিমিটেড কিওয়ার্ড, এখানে 32 কিওয়ার্ডস আছে সিতে, আর আছে তার গ্রামার বলবো না, এখানে বলা হয়, কারণ মনে আছে এখানে কি বলে সিতে, গ্রামারটাকে কি বলে, ইয়েস, ভেরি গুড, সিনট্যাক্স বলা হয়, গ্রামারটাকে সিনট্যাক্স বলা হয়। দেখো প্রত্যেকটা লাইনের শেষে সেমিকোলন আছে। তাহলে 3টে ভেরিয়েবলকে আমরা কি করলাম, এই যে লাইন নাম্বার 7, 8, 9, এইটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন পার্ট, মানে এগুলো ভেরিয়েবলগুলোকে ঘোষণা করলাম, কোন ভেরিয়েবলের ডেটা টাইপটা কি সেটা আমরা ঘোষণা করলাম, করে আমরা এখানে লাইন নাম্বার 10, 11, 12-এ আমরা প্রিন্ট করেছি। দেখো প্রিন্টএফের ভেতরে কি লিখছি, ডাবল কোডের ভেতরে লিখছি এজ, এইখানে এজ কিন্তু এটা ক্যাপিটাল লেটার দিয়েছি, কারণ আমি আউটপুটে দেখতে চাই এজ সমান কত, এজ মানে আমার এই এজ ভেরিয়েবল।
মার্কস সমান কত, এই যে মার্কস ভেরিয়েবল দেখো এখানে, এখানে মার্কসকে যখন সিলেক্ট করবে ওখানে অটোমেটিক্যালি সিলেক্ট হবে। গ্রেড সমান কত, এই গ্রেড ভেরিয়েবল মানে দেখাবে এজ ইকুয়ালস টু 16, মার্কস ইকুয়ালস টু এত 98.5 আর গ্রেড ইকুয়ালস টু এ। আর এইখানটায় যেটা ওদেরকে জিজ্ঞেস করছিলাম একটু আগে বলছিলাম, ইন্টিজার হলে লিখতে হবে পার্সেন্টেজ ডি, ফ্লোটিং পয়েন্টে পার্সেন্টেজ এফ, ক্যারেক্টারে পার্সেন্টেজ সি, আর ব্যাকস্ল্যাশ এন কি একটু পরে আমরা প্রোগ্রাম লিখি, সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে। তাই তো, বেশ। এবারে আমি একটা প্রোগ্রাম করি। হ্যাঁ, আজকের প্রোগ্রাম, আজকে আমি প্রোগ্রাম 4 p5.c, এই p4.c করি, p4.c। আচ্ছা, এই প্রোগ্রামটাতে আমরা শিখব, কি শিখবো দেখছি। আচ্ছা, এটাকেও তুলে দিয়ে রিটার্ন জিরোটাকে বন্ধ করে দিই, গেট সিএইচটা থাকুক। ওকে, আমরা দেখো কি করছি, সোয়াপিং, সোয়াপিং, swapping of two numbers। দেখো আমি লিখছি ইন্ট a ইকুয়ালস টু 10, কমা b ইকুয়ালস টু আমি লিখছি 4, সেমিকোলন। আমাকে কি দেখাতে হবে, দেখো আমাকে দেখাতে হবে সোয়াপ। এই সোয়াপ কথাটার মানে কি, চেঞ্জ করা। হ্যাঁ, এই সোয়াপ মানে হচ্ছে চেঞ্জ করা। এখানে দুটো নাম্বার, এ ভেরিয়েবলে 10 আছে, বি ভেরিয়েবলে 4 আছে। আমরা আউটপুটে দেখব এতে 4 হবে, বিতে 10 হবে, অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে। এটাকেই বলা হয় সোয়াপ করা, এটাকেই বলা হয় সোয়াপ করা। এর ভ্যালু হবে 4, বির ভ্যালু হবে 10। এটা কি করে করব? আচ্ছা, এই জায়গাটা একটু বোঝাই, একটু মন দিয়ে দেখো, ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। ইন্ট এ 10, এই কথাটার মানে জানো? হ্যাঁ, তুমি বলবে হ্যাঁ স্যার জানি। এ একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল যার ভ্যালু কত, 10। এ একটা পূর্ণ সংখ্যাকে বোঝায়, সেই পূর্ণ সংখ্যাটা কত, 10। বিও একটা পূর্ণ সংখ্যাকে বোঝায়, সেটা কত, 4। যে কোনো পূর্ণ সংখ্যায় তুমি রাখতে পারো, যদি একটা নির্দিষ্ট সাইজ আছে, পরে তোমরা দেখবে সেটা বইতে। তাহলে এ আর বি, এই পূর্ণ সংখ্যা দুটো আমি লিখেছি। এইটার মানে হচ্ছে যখন তুমি এটা লিখছো না, এ 10, ইন্ট এ 10, র্যান্ডাম অ্যাক্সেস মেমরি মানে র্যামে এর নামে একটা জায়গা তৈরি হচ্ছে। আমি একটা জিনিস একটু দেখাই তোমাদের কিরকম হয়। এটা যে ঘটনাটা ঘটে, ইন্ট এ 10 লেখার পরে কি ঘটে জানো? ধরো এইটা র্যাম, এটা পুরোটা র্যাম। যে মুহূর্তে তুমি এ সমান 10 বললে, তো এরকম একটা ঘটনা ঘটবে। এইটার নাম এ, এইটার নাম বি, এর ভেতরে আছে 10, এর ভেতরে আছে 4। অর্থাৎ র্যামে একটা জায়গা নির্ধারণ করে রাখবে যার মধ্যে 10 বসিয়ে রাখবে, আর বির নামে একটা জায়গা দেবে। এরকম পরপর হতে পারে, তার কোনো মানে নেই। এটা আবার অন্য যে কোনো মানে সিরিয়ালি হবে না, র্যান্ডাম হবে, বিভিন্ন জায়গায় থাকতে পারে। অপারেটিং সিস্টেমের কাজ এটা।
তাহলে আমি কি বলছি, যখন আমরা লিখছি কোথায় গেল, হ্যাঁ, যখন আমরা লিখছি ইন্ট এ 10 আর বি 4, তখন র্যামে কি হচ্ছে, এই ঘটনাটা ঘটছে র্যামে। এর মধ্যে 10, বির মধ্যে 4, দুটো জায়গা নির্ধারিত থাকছে, নির্দিষ্ট সাইজ একটা থাকে, সেই সাইজ ইন্টিজার হলে সাইজটা ছোট, ফ্লোটিং পয়েন্ট হলে সাইজটা বড়। সাধারণভাবে এটা 4 বাইটস হয়, 4 বাইটস। তোমরা জানো তো, এই যে আমরা বলি না মেগাবাইট, জিগাবাইট, টেরাবাইট, এগুলো বলে থাকি। বাইট হচ্ছে মেমোরি মেজারমেন্টের একটা ইউনিট। 4 বাইটস করে জায়গা থাকবে, ফ্লোটিং পয়েন্ট হলে 8 বাইটস করে জায়গা থাকবে, ক্যারেক্টার হলে 1 বাইট জায়গা থাকবে। আমি যেটুকু বললাম তোমরা বুঝতে পেরেছ, এইটুকু হলো। এবার আমার আউটপুটটা কি দেখাবে বলো তো? এরপরে আউটপুট কি দেখাবে? এতে 4, বিতে 10, উল্টে যাবে, মানে উল্টে যাবে না, ইন্টারচেঞ্জ হয়ে যাবে, সোয়াপিং হবে। এটা করতে যাচ্ছি। এটা করার জন্য আমায় কি করতে হবে শোনো, এখানে আর একটা ভেরিয়েবল নিতে হবে যার নাম দিলাম সি। তুমি বলে স্যার সি দিলেন কেন? যা খুশি নাম দিতে পারো। আমি ধরো দিলাম টেম্প, আমি ধরো দিলাম টেম্প। এবার কি লিখছি দেখো, টেম্প ইকুয়ালস টু এ। এই কথাটার মানে কি? চলো ছবিতে যাই, ছবিতে যাই। ধরো এটার নাম টেম্প, এটার নাম টেম্প। বলো তো এর ভ্যালু কত? বলো তো। ইয়েস, টেম্প ইকুয়ালস টু এ মানে কি? এর মানটা 10, সেটা টেম্পে চলে গেল, তার মানে এখানে 10 বসে গেল। তুমি বলবে তাহলে কি এতে 10 রইলো না? হ্যাঁ, এতে 10 রইলো। তোমার ছবিটা তুমি দেখো, ছবিটা দেখো, র্যামের ছবিটা দেখো, এতে 10 রয়েছে, এ মুছে যায়নি। এতেও 10, টেম্পেও 10। ওকে, এরপরে চলে আসছি, আমি লিখছি এ ইকুয়ালস টু বি। ছবিতে যাই, বলো তো এর ভ্যালু কত? ইয়েস, ইয়েস, এ ইকুয়ালস টু বি মানে চেঞ্জ হয়ে গেল। বিতে কত 4 ছিল, সেটা এতে চলে গেল, তাহলে এর 10টা কিন্তু ভ্যানিশ। তুমি বলে 10টা তো ভ্যানিশ হয়ে গেল, তাহলে বিতে কি করে 10 আসবে? চিন্তার কোনো ব্যাপার নেই, টেম্পে 10টা রাখা আছে। বলো তো এর পরের লাইন কি লিখবো? কে বলছিস? কে বললি বল? অর্ণব, অর্ণব ঘোষ। ওকে, একদম ঠিক বলেছে। তাহলে বি কস টেম্প হলে বির ভ্যালু কত? 10। চেঞ্জ হয়েছে না হয়নি? চেঞ্জ হয়েছে। প্রত্যেকে বুঝতে পারছো আমি যেটা করেছি? এই 3টে লাইন দেখো, কি বলো আর্য, বুঝতে পারছিস? ওকে, তাহলে এবার আমার প্রিন্ট টেপ করতে হবে। প্রিন্ট টেপটা ভালো করে দেখো, প্রিন্ট টেপে কি লিখছি? এ ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি কমা এ, শেষে সেমিকোলন। প্রিন্ট টেপ বি ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি কমা বি, শেষে সেমিকোলন। তাহলে এখানে দেখাবে এ সমান 4, এতে 4, বিতে 10। এইটা পুরোটা, এই যে 11-12 নম্বর লাইনটার আউটপুটটা দেখাচ্ছে কি করে বলো তো? 8, 9, 10-এ এই প্রসেসিংটা হলো, এটা প্রসেসিংটা হলো, হওয়ার পরে ওটা দেখাচ্ছে। চলো আমরা দেখে ফেলি আউটপুটটা। আউটপুট কি দেখাচ্ছে বলো? এই দেখো, এতে 4, বিতে 10, এতে 4, বিতে 10। এইবার যারা আগের দিন ক্লাস করনি খেয়াল করো, দুটো একই লাইনে এসে গেছে, তো এইটাকে তাড়াবার জন্য আমরা কি দেবো? এইখানটায় গিয়ে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দেবো, নিউ লাইন ব্যাকস্ল্যাশ এন। আগের কাজটা দেখে নেবে, ব্যাকস্ল্যাশ এনটা পুরো বুঝিয়েছি, ভালো করে দেখে নেবে। এইবার যদি আমরা আউটপুটে আসি, বিল্ড অ্যান্ড রান, নিচে নিচে দেখাবে, দেখো এতে 4, বিতে 10 দেখাচ্ছে। ক্লিয়ার?
বলো। তুমি বলো না আমাকে, টেম্পে কত আছে বলো। আমি লিখছি। এ বললে তো হবে না, বলতে হবে 10। টেম্পে 10, ঠিক তো? এতে কত? ভাই 4। তারপরে বিতে কত? বিতে কত? 10। চেঞ্জ করার জন্য আমরা থার্ড ভেরিয়েবলটা নিয়ে এসেছি। অর্থাৎ এই প্রোগ্রামটার টাইটেল হচ্ছে সোয়াপিং অফ টু নাম্বারস ইউজিং থার্ড ভেরিয়েবল। ইউজিং থার্ড ভেরিয়েবল, সোয়াপিং অফ টু নাম্বারস ইউজিং থার্ড ভেরিয়েবল। তাহলে এই প্রোগ্রাম নম্বর 4টা তোমরা খাতায় লিখে নেবে। এর আগের 3টে প্রোগ্রাম একদম সিরিয়ালি লিখবে, কিন্তু প্রোগ্রাম লিখবে সম্ভব হলে তার আউটপুটটাও লিখে নেবে। আউটপুট বলতে কি? এই যে আউটপুট বলতে কি, এইটা বিল্ড অ্যান্ড রান করলে যেটা আমাদের কাছে দেখাচ্ছে a সমান 4 b10। বলো এই প্রোগ্রামটায়, এইটাই তোমার পরীক্ষার কোশ্চেন। তুমি বলো আমাদের তো স্যার এতে তো পড়বে না, এমসিকিউতে না, এমসিকিউতে পড়বে না, কিন্তু মনে রাখো এখানে একটা খুব ঝামেলা আছে তোমাদের। তোমরা পড়বে ফার্স্ট সেমিস্টারে সি, প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে সেকেন্ড সেমিস্টারে পড়ে, সেকেন্ড সেমিস্টারে কিন্তু সি নেই, এটাই মুশকিল, সেখানে আবার অন্য জিনিসপত্র আছে, কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে তোমাকে সেকেন্ড সেমের পরে। যাই হোক, এই প্রোগ্রামটা, প্রোগ্রাম কোড থেকে কার কি প্রশ্ন আছে বলো, কারোর কিছু জানার থাকলে, কোনো কোশ্চেন থাকলে করতে পারো। তাহলে আমরা দুটো ভেরিয়েবলের দুটো ভেরিয়েবলের ডেটাকে চেঞ্জ করতে গেলে একটা থার্ড ভেরিয়েবল এনে আমরা কাজটা করলাম। বেশ, চলে আসছি আমরা পরের প্রোগ্রাম। কোথায় যাব? ফাইলে গিয়ে নিউ, নিউ থেকে এমটি ফাইল, আগের প্রোগ্রামটাই পেস্ট করে নিলাম, শুধু এটাকে P5 করে নিলাম, কপি করে নেবে সবসময়, নাহলে বারবার লিখতে হবে। হ্যাঁ, P5 এটাকে সেভ করে নিই, করেই সেভ করবে। আচ্ছা P4 আগের দিন বলেছি, তবু দেখে নাও। P4 একটা প্রোগ্রামের সাথে সাথে আরো দুটো প্রোগ্রাম তৈরি হয়, এগুলোকে মুছে দিতে পারো, কোনো অসুবিধা নেই। একটা অবজেক্ট ফাইল, একটা এক্সিকিউটিভ ফাইল তৈরি হয়। আমরা নাম দেব p5.c। বেশ, এইবার আমরা করব সোয়াপিং। এই সোয়াপিং বানানটা ভুল হয়ে আছে, ওই জন্য লাল কালিতে দেখাচ্ছিল। সোয়াপিং বানান SWAPPING, সোয়াপিং। সোয়াপিং অফ টু নাম্বারস ইউজিং থার্ড ভেরিয়েবল। এইবার করব আমরা উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল। আমরা থার্ড ভেরিয়েবল ব্যবহার না করে, অর্থাৎ টেম্পার ব্যবহার করা যাবে না। আমাদের প্রোগ্রাম 5-এ আমরা কি দেখব? প্রোগ্রাম 5-এ দেখব A10 B4, কিন্তু আর টেম্প বা সি বা ডি এক্সট্রা কোনো ভেরিয়েবল আমরা ব্যবহার না করে, এই দুটো ভেরিয়েবলের ওপরেই কাটা ছেঁড়া করে আমাকে বার করতে হবে। কি বার করতে হবে? এর ভ্যালু হবে 4 আর বির ভ্যালু হবে 10। বলো দেখি, কারোর কোনো আইডিয়া আছে? একটু কঠিন জিনিসটা, একটু কঠিন, বলে দেবো। বলো তো দেখি, A10 B4, কি করে তুমি এ তে 4 করবে, বি তে 10 করবে? কে বলতে পারে? বলো, যে কোনো কিছু বলো। এতে আমার 4 হবে, বি তে 10 হবে, আমি কিন্তু কোনো থার্ড ভেরিয়েবল ব্যবহার না করে কাজটা করতে হবে। না, কোনো ফাংশন টাংশন ইউজ করা যাবে না, যোগ বিয়োগ করলে হবে। না, প্রিন্টারটা তো লাস্টে থাকবে, 11 12 নম্বর লাইনে যেমন আছে। দেখো আমি বলছি, এটা পারবে না তোমরা, একদম
মানে এখন এতে 10 আছে মানে এতে 100 থাকতে পারে, বিতে 200 থাকতে পারে, সেরকমও থাকতে পারে। হুম, 1 মিনিট। আচ্ছা, কি হবে দেখো, উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবলে আমরা করব। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই। এই যে এ সমান 10, এই যে এ সমান 10, এই সমান চিহ্নটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। এটার মানে কি? এই অপারেটর চ্যাপ্টারটা আমরা পড়বো, ওই যে তখন দেখাচ্ছিলাম না সিলেবাসে। এই দেখো অপারেটর পরের চ্যাপ্টারে গিয়ে, অপারেটর পরে আমাদের আসবে, নেক্সট দিন আমরা যাব অপারেটরে। তো অ্যাসাইনমেন্ট অপারেটর মানে কি? অ্যাসাইন করছে, 10 হচ্ছে একটা ভ্যালু যেটা অ্যাসাইন হচ্ছে কার মধ্যে? এতে। 10 হচ্ছে একটা ভ্যালু যেটা অ্যাসাইন হচ্ছে কোথায়? এতে অ্যাসাইন করা হচ্ছে। হ্যাঁ, এইবার আমি কি লিখছি দেখো, এ ইকুয়ালস টু এ প্লাস বি। বীজগণিতে ভেবে দেখো, বীজগণিতে ভেবে দেখো, বি ইকুয়ালস টু 0, তাই তো নাকি? কি হ্যাঁ কি না? হ্যাঁ কি না? মানে বীজগণিত না, এরিথমেটিকে আমাদের অঙ্কে বি ইকুয়ালস টু 0। এখানে কিন্তু তা নয়। এখানে কি? এখানে হচ্ছে এ 10, বি 4। এখন এ কত অ্যাসাইন করা হলো? 14। এখন এ কত? 14। এইবার কি লিখলাম দেখো, বলো তো এখন বি কত? ঠিক করে বলো, এখন বি কত? কে বলবে? ইয়েস, কারণ কারণ 14 মাইনাস 4। কি রে, এ 14 হয়ে গেল না লাইন নাম্বার 8-এ? কি রে? ইয়েস, দেখ বি কত এসে গেল, বি বি 10 এসে গেল, বি 10 এসে গেল, চেঞ্জ হয়ে গেছে বিটা। দেখ এর মানটা বিতে চলে এসছে। এইবারে লিখবো এ ইকুয়ালস টু এ মাইনাস বি। বল কত? 14 মাইনাস 4, চেঞ্জ হয়ে গেল। এই তিনটে প্রসেসিং ভালো করে লক্ষ্য রাখো। মিউট করে দাও, কারো একটা মিউট করো। দেখো আমি রান করছি, কি দেখাচ্ছে? এ 4, বি 10 দেখাচ্ছে, প্রোগ্রাম নাম্বার 5। তাহলে আগের প্রোগ্রাম, আগের প্রোগ্রামে আমরা কি করছিলাম? ইউজিং থার্ড ভেরিয়েবল। এবারে কি করলাম? উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল। ইউজিং থার্ড ভেরিয়েবল, আর এটা উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল। ইউজিং থার্ড ভেরিয়েবলের প্রসেসিং কত? লাইন নাম্বার 9, 10, 11-এ ছিল এই প্রসেসিংটা। পাশে যেগুলো আমি লিখছি এগুলো তোমরা খাতায় লিখে নেবে, খাতায় লিখে নেবে। পাশে যেগুলো লিখছি এগুলো তোমরা খাতায় লিখে নেবে কিন্তু, হ্যাঁ। মানে এগুলোকে বলা হয় ড্রাই রান। ড্রাই রান মানে উইদাউট ইউজিং মেশিন, আমরা মেশিন ছাড়া খাতায় এগুলো কাজ করছি আর কি, ডকুমেন্টেশন। তাহলে একটা থার্ড ভেরিয়েবল ইউজ করে ইন্টারচেঞ্জ করা বা সোয়াপ করা, আর থার্ড ভেরিয়েবল না ব্যবহার করে সোয়াপ করা। সবাই বুঝতে পেরেছো? আমি চলে যাচ্ছি আজকে প্রোগ্রাম নাম্বার 6। আজকে 4 নম্বর প্রোগ্রাম হলো এইটা, 5 নম্বর হলো এইটা। আমি এবারে 6 নম্বরে চলে যাব। কন্ট্রোল সি, ফাইল, নিউ এমটি ফাইল, কন্ট্রোল ভি। সবসময় প্রোগ্রাম ফাইলটার নাম উপরে দিয়ে দেবে,
কোশ্চেনটা এখানে থাকবে। আমাদের আজকে কি কোশ্চেন আমরা দেখে নেব, সেটা সেভ করে নেব। সেভ ফাইল অ্যাজ আমাদের p6.c p6.c। বেশ, আমাদের আজকে কোশ্চেন। এখন আমরা ক্যালকুলেট the area and perimeter of circle। একটা সার্কেলের এরিয়া আর পেরিমিটারটা আমরা ব্যবহার করব, আর সার্কেলের রেডিয়াসটা বলে দিয়েছে। রেডিয়াস অফ সার্কেল ইকুয়ালস টু 2 সেন্টিমিটার। ওকে, শুরু করি আমরা তাহলে। আমরা শুরু করি। দেখো, আমি লিখছি আর, আর মানে রেডিয়াস। আর ইকুয়ালস টু 2। কেউ যেন ভুল করে সেন্টিমিটার লিখো না, এখানে ইউনিট লেখা যায় না। আর ইকুয়ালস টু 2 লিখলাম। তুমি বলবে স্যার আর লিখবো না, আমি রেডিয়াস লিখবো। লেখো রেডিয়াস ইকুয়ালস টু 2, নো প্রবলেম। সবাই বুঝতে পারছো আমি কি বলছি? রেডিয়াস লিখতেই পারি, আবার শর্টে আরও লিখতে পারি। এখন ভুল করে এটা কেউ যেন শুধু ডি লিখে দিও না। মানে মিনিংফুল লিখলে লেখাটা প্র্যাকটিস করো প্রথম থেকে, তাহলে তোমার ভালো হবে পরবর্তী দিনে যখন তুমি কাজকর্ম করবে। রেডিয়াসের ভ্যালু 2। আমি কি বার করব? এরিয়া। এরিয়া বার করতে হবে, আর আমার পেরিমিটার বার করতে হবে। পেরি লিখলাম, বা শর্টে আমি পি লিখে দিই। এখানে লিখে দিই এ, এখানে থাক আর। সবগুলো টাইপ আমি লিখে দিচ্ছি ফ্লোট। সব ফ্লোটিং পয়েন্ট, নো প্রবলেম, সব ফ্লোটিং পয়েন্ট থাকবে। বলো, সার্কেলের এরিয়ার সূত্র কি? বলো। পাই আর স্কোয়ার। পায়ের ভ্যালু কত আমরা জানি। ইনটু, ইনটু কোনটা? অ্যাস্টেরিস আর স্কোয়ার, আর ইনটু আর, নো প্রবলেম। এরিয়া বেরিয়ে গেল। পেরিমিটার 2 পাই আর, 2 ইন্টু 3.14 ইন্টু আর কত? আর। ক্যালকুলেশন হয়ে গেল। এবার আমার প্রিন্টএফ কি করব? প্রিন্টএফে আমি কি লিখব? আমি লিখব এরিয়া ইকুয়ালস টু পার্সেন্টেজ এফ কমা এ। প্রিন্টএফ পেরিমিটার ইকুয়ালস টু পার্সেন্টেজ এফ কমা পি সেমিকোলন। আউটপুট চলে আসবে, কোনো সমস্যা হবে না। প্রোগ্রাম নাম্বার 6 এটা। রান করি, বিল্ড অ্যান্ড রান। একই লাইনে চলে এসছে না? আমরা এখানে ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই, নিউ লাইন হয়ে যাবে। যারা আগের ক্লাস করনি, ভালো করে ক্লাসটা করবে, আগের ক্লাসটা দেখে নেবে, তাহলে তোমাদের এই ক্লাসটা সুবিধা হবে। এটা ছোট করে দিলাম, দেখো একদম ভ্যালু চলে আসছে। সবসময় মনে রাখবে, ফ্লোটিং পয়েন্ট হলে আমরা আগের দিন দেখেছিলাম পয়েন্টের পরে কটা ঘর থাকবে? 6টা। পয়েন্টের পরে 6টা, ঠিক আছে? এই ফ্লোটিং পয়েন্ট আরো পয়েন্টের পরে আরো বেশি ঘর আনা যায়,
তখন সেটা হয়ে যায়, সেই ডেটা টাইপটার নাম হয় ডাবল। ডাবল। আর ইন্টিজার, এটা একটা এই যে ইন্টিজার আইএনটি দিয়ে যখন আমরা করব, ছোট ইন্টিজার সংখ্যা, দেখা যায় রেঞ্জ আছে, আমাদের কাজের জন্য যথেষ্ট। ইন্টিজারের থেকে মানে বড় ইন্টিজার সংখ্যা প্রকাশ করতে গেলে তখন লং, ডেটা টাইপটার নাম হয় লং। লং। ফ্লোটিং পয়েন্ট, ফ্লোটিং পয়েন্টের বড় হচ্ছে ডাবল, আর ইন্টিজারের বড় হচ্ছে লং। ছাড়ো, এইটুকু যেটুকু লিখেছি প্রোগ্রামটা, মানে এই হচ্ছে তোমাদের কোশ্চেন। লাইন নাম্বার 2 তে হচ্ছে কোশ্চেন, ক্যালকুলেট দ্য এরিয়া এন্ড পেরিমিটার অফ সার্কেল। তার আউটপুটটা এই প্রোগ্রাম, এই আউটপুট মানে 8 নম্বরটা বলতে পারো ইনপুট। ইনপুট মানে এটা ভ্যালু ডিক্লেয়ার করা হয়েছে। 9, 10 হচ্ছে প্রসেসিং, আর 11, 12 নম্বর লাইন হচ্ছে আউটপুট। বলো, এখানটায় কারোর কিছু জানার থাকলে বলো। আফিয়াত, বুঝতে পারছিস? তাহলে কেন আমার প্রোগ্রাম, মানে ক্যালকুলেশনটা কে করে দিচ্ছে? কম্পিউটার করে দিচ্ছে, তাই না? সি ল্যাঙ্গুয়েজ করে দিচ্ছে। সে কি নিজে নিজে করছে? না, আমরা প্রোগ্রামটা বানিয়ে দিচ্ছি, তার উপরে ভিত্তি করে সে যে কোনো, তুই তুই এখানে রেডিয়াসের ভ্যালুটা যা দিবি, রেডিয়াসের ভ্যালুটা 2 দিয়েছিস, এবার তুই চেঞ্জ করে অন্য দে, সঙ্গে সঙ্গে আউটপুট চলে চেঞ্জ হয়ে যাবে। তুমি রেডিয়াস ভ্যালু চেঞ্জ করে দাও, রেডিয়াসের ভ্যালুটা আমি দিলাম 5, ও সঙ্গে সঙ্গে আউটপুট চেঞ্জ হয়ে যাবে। বিলটা রান করো, দেখো আউটপুট চেঞ্জ হয়ে গেল, আউটপুট চেঞ্জ হয়ে গেল। মানে কম্পিউটারকে আমরা হ্যাঁ বলো বলো। হ্যাঁ, রাইট রাইট। না না না, এ তো আর এর ভ্যালু 2 কেন? 2 পাই, আর তো আরটা বসে যাবে, আর তো 5 হবে। এ তো আর তো নিজে 5, আমি তো 5 করেছি, তো বসেই যাবে আর নিজে থেকে। আর তো নিজে থেকে বসে যাবে 2 পাই আর এর ভ্যালু তো 5, এখানে বসে যাবে 5। বুঝতে পেরেছো? তুমি বলতে পারো স্যার এইটা 5 করুন, হ্যাঁ এই জায়গাটা, এটা তো কিছু যায় আসে না, লাইন নাম্বার 3টা তো কিছু যায় আসে না, এটা তো আমার ডকুমেন্টেশন, তাই না? এটা তো আমার এক্সিকিউট হচ্ছে না, এটা আমার জাস্ট নোট রাখা। এগুলো হচ্ছে নোট রাখা। যাই হোক, আমি 2ই করে দিচ্ছি। এইবার একটা জিনিস করব, এককটাকে আমরা প্রিন্ট করব। আমাদের কি হওয়া উচিত, এটা যদি রান করি, আমি 2 সেন্টিমিটার করে দিয়েছি, এটা যদি রান করি আমাদের কি হওয়া উচিত? এরিয়া সমান এত স্কোয়ার সেন্টিমিটার, আর এটার পাশে শুধু সেন্টিমিটার। দেখো সেটা কি করে আনবো, কিচ্ছু না। এই জায়গাটায় লাইন নাম্বার 11 এর পরে কমা দিয়ে আমি লিখে দিচ্ছি স্কোয়ার সেন্টিমিটার। বাস, এটা ডাবল কোড দিয়ে দিলাম। আর এইখানটা লাইন নাম্বার 12তে আমি শুধু দিয়ে দিলাম সেন্টিমিটার। ব্যাস, চলো এসে যাবে। একক দিয়ে তো ক্যালকুলেশন ডাইরেক্ট হবে না। কি হলো, এলো না কেন? ও আচ্ছা 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 আচ্ছা, সরি, একটা ভুল হয়েছে, ভুল হয়েছে, এটা এখানে হবে না, এটা এখানটায় হবে। আসলে সব ল্যাঙ্গুয়েজ গুলো একসাথে তো ক্লাস হচ্ছে। কি হলো? হ্যাঁ, এইখানে কি হলো দেখো, এরিয়া ইকুয়ালস টু পার্সেন্টেজ এ, মানে বসে যাবে এরিয়া ইকুয়ালস টু, যে এরিয়ার ভ্যালুটা এই পার্সেন্টেজ এফ মানে কি এ, এর ভ্যালুটা বসে যাবে, পাশে এটা দেখাবে। আর এখানেও তাই, পেরিমিটারে, পেরিমিটার ইকুয়ালস টু পার্সেন্টেজ এফ, ভ্যালুটা বসে যাবে আর সেন্টিমিটারটা দেখাবে। চলো রান করি। এই দেখো একক এসে গেছে, স্কোয়ার সেন্টিমিটার সেন্টিমিটার। ও, এই কমাগুলো তুলে দিতে হবে, এই কমা লাগবে না, কমা লাগবেই না, কমাটাকে তুলে দাও। দেখো এগুলোই কাজ করতে করতে তুমি হবে, তুমি সব তো মনে রাখতে পারবে না, তার জন্য কমা তুলে দিলাম। এই যে এআই যদি করে দেয়, তুমি এই কমাটাকে তুলবে কি করে? তুমি যদি না জানো, তুমি যদি না জানো তাহলে কমা তুলতে পারবে না। দেখো এই কমা উঠে গেছে, স্কোয়ার সেমি সেমি। এআই করে দেবে, কিন্তু তোমার নলেজ তো থাকতে হবে।
তোমার না নলেজ থাকলে তুমি বেশি দূর এগোতে পারবে না। বিষয়ের গভীরতা তোমাকে অর্জন করতেই হবে, না হলে কিন্তু হবে না। তাহলে প্রোগ্রাম নাম্বার 6 এ আমরা এরিয়া পেরিমিটারের বার করলাম সার্কেলের। এবার আমরা চলে যাব আর একটা প্রোগ্রাম দেখি। তোমরা খাতায় তাহলে আগের দিন 3টে লিখেছিলে, আজকে আরো 3টে হলো, আরো 2টো প্রোগ্রাম করব আমরা আজকে। বেশ, এটা P7, এটা সেভ করি। P7.c আমরা করব ক্যালকুলেট দ্য সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ বার করব। যেখানে আমাদের বলে দিচ্ছে, কি বলে দিচ্ছে, বলছে যে প্রিন্সিপাল কত, ধরো বললো 5,000 টাকা, টাইম বলে দিচ্ছে 2 বছর, আর রেট অফ ইন্টারেস্ট বলছে 6%। এটা আমাদের বলে দিয়েছে। এবার আমাদের বার করতে হবে ইন্টারেস্টটা, সিম্পল সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট বার করতে হবে। কি লিখবো আমরা কি লিখবো, লিখছি ইন্টিজার না লিখে এখন ডাইরেক্ট ফ্লোট করতে পারি। যাই হোক, পি ইকুয়ালস টু 5,000 সবাই আমরা জানি। বলে কেন স্যার পি লিখলেন? প্রিন্সিপাল বলে পি মানে ক্যাপিটালটা। টি ইকুয়ালস টু 2 years, রেট অফ ইন্টারেস্ট আর ইকুয়ালস টু 6%, শুধু 6 লিখবো। আর আমাদের কি বার করতে হবে? ইন্টারেস্ট বার করতে হবে। সুদটা কত? সুদটা আমি ফ্লোটিং পয়েন্টে নিচ্ছি। এবার আই ইকুয়ালস টু আমার কি হবে? সবাই জানি পিটিআর, পি ইন্টু টি ইন্টু আর বাই 100, পিটিআর বাই 100। তারপর আমি প্রিন্ট করে দেবো, প্রিন্টএফ করে দেবো। কি প্রিন্টএফ করব? আমরা করব ইন্টারেস্ট ইকুয়ালস টু পার্সেন্টেজ এফ কমা আই। দেখো তো সবাই বুঝতে পারছো কি? এইটা হচ্ছে আমার লাইন নাম্বার 8, 9টা ইনপুট, আইপিও ইনপুট প্রসেস আউটপুট। এইটা প্রসেস, এটা আউটপুট। যদিও এটা আমরা 8 নম্বর 9 নম্বর লাইনকে ইনপুট করছি, অরিজিনালটা ইনপুট বলা উচিত নয়, এটাকে বলা উচিত আমরা তো নোন ভ্যালু, এগুলো জানা ভ্যালু। ইনপুট মানে যখন আমরা ইউজারের কাছ থেকে নেব, সেটা আমরা ধীরে ধীরে শিখবো, নেক্সট দিন শিখবো। আপাতত আমরা এইটুকু দেখি। বলো, এই প্রোগ্রামটাতে কোনো জায়গায় কেউ বুঝতে পারছো না? বলো, রেসপন্স দাও। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, ফ্লোট আইটা ফ্লোট অদ্রি, অদ্রি তো আদ্রি নয় তো? অদ্রি, ওকে অদ্রি বল, যেটুকু লিখেছে এটা বোঝা যাচ্ছে? আচ্ছা, একটু বলতো দেখি অদ্রি, আইটা কেন ফ্লোট নিলাম? আমি পিটিআর এগুলো ইন্টিজার নাম্বার নিলাম, আইটা কেন ফ্লোট নিলাম? কে বলবে? ইয়েস, কে বললে এটা? অহন ঠিক বলেছে, এটা দশমিকেও আসতে পারে, তাই না? অদ্রি বুঝতে পারছিস, ক্যালকুলেশন করে দশমিকে আসতে পারে না আয়ের ভ্যালুটা, হ্যাঁ কি না? সেই জন্য আমরা ফ্লোট নিয়েছি।
তাহলে এটা তোরা একটু যদি গুণ করে দেখিস 5,000, তারপর 5,000 ইন্টু পিটিআর, 5,000 ইন্টু 2 ইন্টু 6/100 যদি করি, আমার ইন্টারেস্টটা বেরিয়ে যাবে। কত আসবে বলতো? হ্যাঁ 600 আসবে, না হ্যাঁ 600 আসবে, তাই তো 600 টাকা আসবে। দেখি আমরা রান করে, ইয়েস 600 ইন্টারেস্ট, 600। এবার বলি স্যার এটা রুপিসটা দেব, তাহলে ইন্টারেস্ট ইকুয়ালস টু এইখানটায়, এখানটা আমি রুপিস বলে দিলাম, দেখি কেমন আসে। এই দেখো, দেখছো ₹600। বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। বলো, কে বলছো? বল বল। হ্যাঁ, আউটপুট, না 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 600 পয়েন্ট আছে দেখ আউটপুট। হ্যাঁ, অসুবিধা হবে না, কিন্তু এমন কোন, এখানে ধরো তুমি 5,000 বলে এখানে ধরো ক্যালকুলেশন করে আসেনি, এবার আসতে তো পারে তাই না? ধর এমন কোনো সংখ্যা দিল, সেখানে তোর ক্যালকুলেশন করে পয়েন্টে আসবে, ইন্টারেস্টটা পয়েন্টে আসবে, সেই জন্য আমার আইটা ফ্লোট নেওয়া, বুঝতে পেরেছিস? হুম, সেই জন্য নেওয়া, যে আমার ক্যালকুলেশন করে এখানে আমার ইন্টিজারটা, এটা ইন্টিজার এসে গেছে। হুম, এবার যদি তুই মনে করিস সেটা ইন্টিজার দিবি, ইন্টিজার দিতেই পারিস, নো প্রবলেম। আমরা আমাদের কাজের এর জন্য দিয়ে দিলাম। আর ধরো এখানে 5,000 টাকাটা আমার 550 টাকা, এই ক্ষেত্রে আমার কি হবে? এটাও তো মিলে যাচ্ছে না, এটাও মিলে যাচ্ছে, যাই হোক এরকম কোনো আসতেই পারে, আমরা কোনো ডেটা দিলাম যেটা আমার আসবে। ওকে, প্রোগ্রাম 7 বুঝতে পেরেছো? আর একটা প্রোগ্রাম করাই। প্রোগ্রাম নাম্বার 8 সেভ করি। p8.c, টেম্পারেচার কনভার্সন। ধরো আমাকে C টু F করতে হবে, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট করতে হবে আমাদের। ধরো বলে দিচ্ছে সেন্টিগ্রেডে -40, সবাই জানি, এফেও তাই আসবে তাই না? দুটো সমান না, সি আর এফে, তাই তো? কিরে, সেন্টিগ্রেড টেম্পারেচার কত, -40 সমান তো? কিরে, ওই দেখ, তোরা জানিস না নাকি? এই -4,
4 না 40 কত? হ্যাঁ 40 তো, -40টা হচ্ছে সেন্টিগ্রেড ফারেনহাইটের সমান। আর যাই হোক আমরা বার করে ফেলি, অসুবিধে কি আছে? কি হবে তাহলে, কি লিখবো বলো? F ইকুয়ালস টু কত লিখবো? কে বলবে বলো? সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে যাব, কি লিখবো? বল সি ইন্টু 9 প্লাস, ইয়েস, printf ফারেনহাইট বানান তো ঠিকই লিখেছি, এফ এ এইচ হবে না, এফ এ এইচ ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ ডি, ডি করা যায়, এফ করা যায়, এফ। দেখো আনসারটা কি আসবে, -40 আসা উচিত। হ্যাঁ ঠিক তাই, দেখো ইকুইভ্যালেন্ট ফারেনহাইট টেম্পারেচার সমান -40, ঠিক তো? বুঝতে পারছো সকলে? কি বলো, ঠিক তো? যদি এখানে এফ টু সি হয় তখন ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে, ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে। কি সকলে বোঝা যাচ্ছে? তাহলে আমি 8টা প্রোগ্রাম করালাম, আগের দিন করিয়েছিলাম 3টে, আজকে 5টা করালাম। এরপরে আমি হোমওয়ার্ক দেব, হোমওয়ার্কগুলো আজকেই দেব, তোমরা সেগুলো খাতায় করবে। আগের দিন আমি দিইনি হোমওয়ার্ক, কারণ প্রথম দিন সবাই ক্লাস হয়েছে তো হোমওয়ার্ক দিইনি। তাহলে আমাদের যে সিলেবাসটার আমরা সিলেবাসটার এই পার্টটা হলো, বই পেয়ে গেলে এটা পড়ে ফেলবে, বই আশা করছি তোমরা এই সপ্তাহের মধ্যে পেয়ে যাবে, এটা পড়ে ফেলবে আর হোমওয়ার্কগুলো করবে, এই খাতায় পরপর প্রোগ্রামগুলো লিখতে থাকবে। হ্যাঁ।